নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন দিয়ে বা নির্বাচন ঠেকিয়ে কিভাবে আসলে ভোটের রাজনীতিতে সুবিধা করা যায় সেই নিয়ে ব্যস্ত আছে রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক দলগুলো সেই ব্যস্ততার মধ্যে কয়েকটি শব্দই ঘুরে ফিরে বাংলাদেশের মানুষকে শুনতে হচ্ছে। কোনটি শব্দটি নির্বাচন, কখনো এটি সংস্কার, কখনো এটি বা আরও বেশি বিচার বা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং লেভেল প্লেইং ফিল্ড। এসব নিয়ে আলোচনা করতে করতে নির্বাচন এবং সংস্কার যেন পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ মনে করছেন একটি স্টেলমেটের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা। সেইগুলি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজ রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবিন। ডক্টর তাজনুবা জাবিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। এবং সাথে আরও থাকছেন ফ্রিল্যান্স জার্নালিস্ট ও অ্যাক্টিভিস্ট বলে আমরা যার সাথে পরিচিত হচ্ছি, এ সময় যার কথা শুনতে অনেকেই পছন্দ করছেন, জনাব সাইদ আব্দুল্লাহ। কেউ কেউ আবার একটু অপছন্দ করছেন। সাইদ আব্দুল্লাহ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আপনার প্রতিও আমাদের কৃতজ্ঞতা। ডক্টর জাবিন, আপনার অনুমতি নিয়ে আমি আসলে প্রথম কিছু প্রশ্ন নিয়ে আসলে আমাদের সাইদ আব্দুল্লাহর কাছে যেতে চাই, আমাদের তরুণ জার্নালিস্ট, ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্ট। সাইদ, আমার প্রশ্নটা আসলে একটু গুচ্ছ প্রশ্নের ধরনে। আপনাকে আমি আসলে এখন আমরা যে সময়টাতে আছি তার থেকে 1 বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে চাই, যখন আপনার আবিষ্কৃত ছাগল কাণ্ড নিয়ে আমরা অনেক মুখরোচক আলোচনা শুনছিলাম। আরেকটি কোরবানি ঈদ সামনে ছিল, সেই সময় নিয়ে অনেক কথা হচ্ছিল। কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় দাঁড়িয়ে, আমি যদি আপনাকে 1 বছর পিছনে নিয়ে যাই, 2024-এর ধরেন কথার কথা 3, 4, 5, 6 মে, আপনি তখন কি আশা করেছিলেন যে এই সরকার যে আসলে 16 বছর ধরে নির্বাচন দিচ্ছে না বা 15 বছর ধরে নির্বাচনের নামে বিভিন্ন রকম তামাশা করতেছে, গণতন্ত্রের পথ আটকে রেখেছে, বিভিন্ন সময় খুবই শক্ত হাতে আমি বলবো যে বিরোধী মতকে দমন করছে, সেই জায়গায় আপনি হাইন্ডসাইট আপনি কি ধরনের পরিবর্তন আসলে আপনি চেয়েছিলেন? মানে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে জায়গাটা আসলে ইতিহাসের ওই বাকবদলের জায়গাটা আমরা একেবারে নিজের চোখে প্রত্যক্ষ করেছি। ঠিক গত বছর এই সময়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমার কাছে পুরো বাংলাদেশের চিত্রটা এমন ছিল যে যারা ডেমোক্রেসির পক্ষে অনেকদিন যাবত কথা বলতো তাদের অনেকের ভেতরে আমি ফ্রাস্ট্রেশন দেখেছি। আমার স্পষ্ট মনে পড়ে খালেদ ভাই, যেহেতু আমি অনেকদিন যাবত এই অ্যাক্টিভিজমের সাথে জড়িত, অন্তত পক্ষে 2017 সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি ডামি ইলেকশন যখন হয়ে গেল, তারপরে অনেক মানুষের ভেতরে যে হতাশার জায়গাটা আমি দেখতাম ডিসেম্বর মাসে বা তার আগে, যে প্রত্যেকে যে প্রোঅ্যাক্টিভ একটা রোলটা ছিল যে হয়তোবা একটা ইলেকশন হবে, হয়তোবা হাসিনার সরকারের পতন হবে, কিন্তু আলটিমেটলি যখন সেটা হলো না, এবং ইলেকশনের পরে অনেকের একটা এক্সপেকটেশন ছিল হয়তোবা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে এই সরকারের পর হয়তোবা কোনো না কোনো প্রেসার চলে আসতেও পারে, কিন্তু মনে হচ্ছিল আশাটা ফিকে যাচ্ছে। 7 জানুয়ারি ইলেকশনের পরে আমার স্পষ্ট মনে আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল আশেপাশে অনেকে আমাকে আশা দিচ্ছিল যে অনেক তো আন্দোলন সংগ্রাম কথাবার্তা বললা, এবার এগুলা বাদ দাও, এগুলা নিয়ে কিছু হবে না, ত্যাগ করো। আমি 8 তারিখে খালেদ ভাই স্ট্যাটাস দিয়েছিলাম যে যদি শেখ হাসিনার পতন কোনোদিনই না হয়, আমি আমার জীবনে যদি নাও দেখতে পারি, ইয়েট এই আন্দোলনটা চালিয়ে যাওয়া উচিত, আমাদের কথায় আমাদের কাজের সব জায়গায়। আমি মনে জনাব আব্দুল্লাহ, আমি মনে প্রশ্নটাকে আরেকটু প্রিসাইজ করি, কারণ হচ্ছে যে এই সময়টা এতই তাজা যে আমরা আমাদের অনেক কিছু বলার থাকে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে আন্দোলনটা করলেন বা সেই স্বপ্নটার মধ্যে আমাদেরকেও সাথে নিয়ে গেলেন, সেই স্বপ্নটার মধ্যে কি শুধু একটা নাম পরিবর্তন ছিল, মানে শেখ হাসিনাকে সরায় দেওয়াটাই স্বপ্নের মধ্যে ছিল, নাকি সিস্টেমটার কথা আপনারা কিছু ভাবতেছিলেন? অবশ্যই সিস্টেমটার কথা। এটা শুধু আমার মনে হয় যে খালেদ ভাই আমার একার কথা না, এবং আন্দোলনটা আপনি যেভাবে বললেন আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। আপনি যে বললেন না যে আপনারা করেছেন, আমার মনে হয় এটা আমরা একা করি নাই, এটা সারা দেশের সবাই মিলেই করেছে, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল। সো ইন দ্যাট সেন্স বাংলাদেশের মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা জায়গায় সিস্টেমের পরিবর্তনের আকাঙ্ক্ষাটাও অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল। শুধুমাত্র শেখ হাসিনার পতন ঘটলো, সিস্টেমটা যদি শেখ হাসিনার মতোই থাকে, এটা তো আমার দেশের যারা মানুষ আছেন তারা যে অভিপ্রায় রাখতো সেটা তো ছিল না। সো মানুষের ভেতরে একটা সিস্টেম পরিবর্তনেরও একটা আকাঙ্ক্ষাটা ছিল, এবং সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিল। এবং গত বছর ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ইলেকশন একটা বড় সিগনিফিকেন্ট পার্ট, কিন্তু ইলেকশনের পাশাপাশি দেশের অন্যান্য প্রত্যেকটা জায়গায়, মানে প্রশাসনিক জায়গায় যদি বলি, সাচিবিক জায়গায় যদি বলি, ল এন্ড অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলি, এমনকি দেশের অর্থনৈতিক সিস্টেমটা কিভাবে চলবে, প্রত্যেকটা জায়গায় মানুষের একটা পরিবর্তনের অভিপ্রায় ছিল, দমবন্ধ একটা অবস্থায় ছিল। আমি এই জায়গায় আপনাকে নিয়ে আসতেছিলাম, যখন আপনি এই কথা বলেন যে ইলেকশন একটা পার্ট, কিন্তু ইলেকশন ছাড়াও এই যে সিস্টেমের পরিবর্তন অনেক জরুরি ছিল, ল এন্ড অর্ডার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনটা যেভাবে পরিচালিত হতেছিল সেটারও একটা পরিবর্তন ছিল। তো আপনার কাছে কি মনে হয় না যে একই জায়গায় আমরা এখনো আসি? এটা আসলে
পুরোপুরি একই জায়গায় আছি আমি এইভাবে দেখতে চাই না। কারণ আমার কাছে যেটা মনে হয় যে তখন ইলেকশনের যে কথা, ইলেকশন সংস্কার প্রত্যেকটা জিনিসই চলবে, বরং বর্তমানে যেটা মনে হচ্ছে কারো কারো ব্যাখ্যায় ইলেকশন আর সংস্কার এই ব্যাপারগুলো বোধহয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলা একই সাথে চলতে পারে। ইলেকশন পদ্ধতি যেভাবে চলতো সেটারও তো অনেক সংস্কারের দরকার আছে। একই সাথে আপনি ইলেকশনকে বাদ দিয়ে কেউ যদি মনে করে শুধু সংস্কার 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 করবো, এই টাইপও একটা ব্যাপার দেখা যাচ্ছে অনেকের ভেতরে। কিন্তু না না আব্দুল্লাহ, আমি বোঝার জন্য যে আপনার কাছে কি মনে হয় না যে ইলেকশনটা বাদ দেওয়ার কথা আসলে কেউ বলতেছে না, শুধু এই কথাটাই বলতেছে যে ইলেকশনটাকে যদি আপনি এখন ইলেকশনটাকে সামনে আনেন এবং ইলেকশনটার কথাই বলতে থাকেন, তাহলে জিনিসটা যেটা হইলো যে জুলাইয়ের যে প্রেক্ষাপটটাতে যেই কারণে আমরা একটু পিছনে ফিরে গেলাম, সেই কারণটা সেই জায়গায় থাইকেই আমরা আবার একটা সরকার যেটা একটা রেজিম চেঞ্জের মতোই শুধু হবে, সেইটার জায়গায় আমরা যাইতেছি। কিন্তু খালেদ ভাই, ব্যাপারটা হলো যারা ইলেকশন চাচ্ছে তারা তো এটা বলছে না যে সংস্কারের কোনো দরকার নাই। তারা যেটা বলছে ডিসেম্বর মানে যেটা হয় গত বছরের আগস্ট থেকে চিন্তা করলে 1.5 বছরের মতো সময়। তো এই 1.5 বছরের ভেতরে সময়ের ভেতরে অনেক সংস্কার হয়ে যাওয়া সম্ভব, অনেক সংস্কার আছে, চলমান প্রক্রিয়া থাকবে। কেউ তো এটা বলে নাই যে শুধুমাত্র একটা ইলেকশন হলেই দেশটা জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে। তারা যেটা বলার চেষ্টা করছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান থাক, ইলেকশনটাও জরুরি, ইলেকশনটাও ডিসেম্বরের আগে ইলেকশনের কথা কেউ একটা বলে। সাইদ আব্দুল্লাহ, আপনি তো অনেক মেধাবী প্রতিভাবান, আপনি যে বলতেছেন যে সংস্কারটা চলতে থাকুক, এখনো যে দলটা আসলে ক্ষমতায় চলে আসবে ইলেকশন হইলে, একটা ভালো ইলেকশন হলে এখন বিএনপি ক্ষমতায় আসবে, তারা যখন এই কথা বলে যে সংস্কারটা চলুক, সংস্কারটা আমরা গিয়ে করব, তারা এখন ক্ষমতায় নাই, তারা কিন্তু সংস্কারটা হইতে দেয় নাই। কেন আমি বলতেছি হইতে দেয় নাই? যে সংস্কারের কথাই আসুক, বিএনপি কিন্তু বলছে এটা আমরা মানি না। তো যারা এটা মানে না তারা এটা কেমনে করবে? তাদের মতো করে করবে। সবকিছুতেই যে না 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 খালেদ ভাই, আমার কাছে একটা ভিন্ন পার্সপেক্টিভ যেটা আছে, সবকিছুই সংস্কার কমিশন যেভাবে করে দিবে সেটাতে এগ্রি করাটাই সংস্কারের সাথে আমরা আছি, আর ওইটাতে যদি ভিন্ন কোনো মত থাকে তাহলে সংস্কারের সাথে নাই। এই কথাটা কি এইভাবে কনক্রিটলি বলাটা উচিত? একটা আমি বলি, যেমন আর্টিকেল, আমি যেমন অনেকগুলো পয়েন্ট আছে যে জায়গাতে ডেফিনেটলি তারা সংস্কার চায়। আবার আরেকটা ব্যাপার, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো এক একটা নিজস্ব রাজনীতি থাকবে, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় একটা স্প্রেডশিটে আপনি ফিক্স করে দিলেন যে এতগুলো সংস্কার সবার এক হইতে হবে, কিন্তু কোনোদিনও সবার কি একটা মতে এইভাবে আসবে? যদি ওইটা করতে চান তাহলে তো ব্যাপারটা আরেকটা স্বৈরাচারী মনোভাবই হলো, যা আমরা ঠিক করে দিলাম এটাতে সবারই একমত হতেই হবে। এটা তো হয় না। অ্যাবসলিউটলি সংস্কারের দরকার আছে খালেদ ভাই, আমি এটাও বিশ্বাস করি অনেক পয়েন্টে সংস্কারের দরকার আছে। রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় তারা যে পয়েন্টে আছে তাদেরও আরেকটু উদারভাবে বিবেচনা করা উচিত। আবার সরকার এবং এই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমার মনে হয় যে একটা নেগোসিয়েশনের জায়গাটা এখনো আছে। আপনি এটা সাইদ আব্দুল্লাহ, আপনি আসলে আসেন আমরা ছোট ছোট করে ব্যাপারটা দেখি, তাহলে সুবিধা হয়। যেমন আপনি বলতেছেন সংস্কারের দরকার আছে, পাশাপাশি আবার আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার তাদের মতো করে এটা হবে। ধরেন আপনি আমাকে বললেন যে আপনি আপনারা চেঞ্জ করেন, এখন আমি আমার চেঞ্জ করবো আমার মতো করে, এইটা কি হয় কোনোদিন? আমার চেঞ্জটা তো আপনি বলে দিবেন, আপনি বলে দিবেন যে কোন জিনিসটা আপনাকে হার্ট করতেছে, কোন জিনিসটা আমার খারাপ। না অবশ্যই খালেদ ভাই, আমি কিন্তু এটা বলি নাই যে রাজনৈতিক দল বলবে যে আমরাই সব সংস্কার করব। আমি কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক দলগুলো অ্যাবসলিউটলি এই কথাই বলতেছে, সংস্কার করব কিন্তু আমার স্টাইলে। আমি খোলাখুলি বলি, আমার তো ঢাক রেখে কথা বলতে ইচ্ছা করে না, আমি খোলাখুলি বলি বিএনপি বলতেছে সংস্কার চলবে, কিন্তু এটা হচ্ছে বিএনপির স্টাইলে, বিএনপির ব্র্যান্ডিং এ। অন্য কেউ কোনো কিছু বলবে, বিএনপি এত বড় দল, বিএনপি শুনবে কেন? অনেক পয়েন্ট আছে তারা তো শুনেও নেওয়ার চেষ্টা করছে খালেদ ভাই। যেমন উদাহরণ দেন। শুনবো না, ফর এক্সাম্পল আর্টিকেল 70 নিয়ে তো খুব ভালো একটা আলোচনা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দল এবং আর্টিকেল 70টা দেখলাম সাইদ এটা একটা খুব মজার বলতে হচ্ছে। আর্টিকেল 70 হচ্ছে একমাত্র বিষয় যেখানে বিএনপি আর এনসিপি একটা পয়েন্টে ওরা বলতেছে সরকারের স্থিতিশীলতা রাখার জন্য নাকি এই সরকারের প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দরকার নাই, যে জন্য 70 রাখার দরকার নাই। কয়টা বিষয় আপনি কথা বলতে পারবেন না? সংবিধান সংশোধন নিয়ে কথা বলতে পারবেন না, অর্থ বিল নিয়ে কথা বলতে পারবেন না, তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে? হ্যাঁ, এই তিনটা নিয়ে আলোচনা। আর বাকি সংসদে আর কি নিয়ে আলোচনা হয়? শোক প্রস্তাব, মমতাজের গান, এর বাইরে আর কি আছে? মমতাজের গানের কথা বলছি না, না এর বাইরে আর কি আছে? আপনি আইনের ছাত্র, আপনি বলেন তো এই তিনটার বাইরে কি আছে সংসদে আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ? অর্থ বিল, সংসদের সংশোধন, সরকারের আস্থা, এই তিনটার বাইরে আর কি আছে সংসদে আলোচনা হয়? আপনি আমারে বলেন। এমন অনেক কিছুই হতে পারে, ডেটা পলিসির ব্যাপারে তো আইন চেঞ্জের কোনো ব্যাপার আসতেই পারে খালেদ ভাই। আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল ভাই। অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল, আইন চেঞ্জ তো অর্থ বিল, সব আইন অর্থ বিল হবে, টেক ইট ব্যাক, সব আইন অর্থ বিল, সব আইন চেঞ্জ অর্থ বিল হবে, সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থ বিল হবে। সেটা তো বটে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি এই জায়গায় বেসিক্যালি আমার যেটা পার্টিকুলার অপিনিয়ন যেটা ছিল, হর্স ট্রেডিং যেটা আছে এটা যদি আটকানো যায়, মানে বিএনপির একটা পজিশন আছে, বাট আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু একটা পজিশন আছে, সেই ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হর্স ট্রেডিংটাকে আটকানো বাদ দিয়ে এবং পার্টিকুলারলি দু একটা জায়গায় বাদ দিয়ে এই জায়গাটাতে
মেম্বার অফ পার্লামেন্টের ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এটা সংস্কারে আসা উচিত। বিএনপির হয়তো বা আলোচনার ভেতরে যাওয়ার পরে তাদের ভেতরে আরেকটু নেগোসিয়েশনে আসা উচিত। এবং আমি যেটা বলছি যে একদমই তারা আলোচনা মানছে না, সংস্কার চায় না, আপনার সাথে কথা বলা আনন্দদায়ক, আপনার সঙ্গে আরো আমি কথা বলবো, কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং, যারা একটা সংসদে দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে, আপনি তাদের পক্ষে আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স ট্রেড করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন, সেটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করবো যে সেইটাকে আপনি যদি শঙ্কা মনে করেন, এই শঙ্কাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইবো। ডক্টর জামিন, আমিও আপনার সাথেও আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে? ধন্যবাদ খালেদ ভাই। আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু মনে করি না, কারণ এটার কথা অধ্যাপক রিয়াজ স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে, যতবারই ওনার বক্তব্য হয়, যতবারই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন, সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন। এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার, এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি, যেটাই বলি, এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে। সো এখন পর্যন্ত, আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না। আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে। এনসিপি মনে করছে যে সরকার জুলাই সনদ করবে। আমার কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে, আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনও দেখছে। কারণ আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্তক্ষরণের উপর দাঁড়িয়ে, শহীদরা তাকিয়ে আছে। কারণটা নিয়ে আমরা আসতেছি। তো সরকার জুলাই সনদ করবে, জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন, সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে? এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি, প্রত্যেকটা যে যে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে, এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের কথাও আমরা বলছি, এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার, মানে এগুলো এনসিপির একক ব্যাপার না। জুলাই ঘোষণাপত্র যেটা 31শে ডিসেম্বর আমরা দিতে চেয়েছিলাম সব পক্ষের কে সাথে নিয়ে, মানে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে, সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে। তো 15 কর্মদিবস অনেক